আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। পরিসংখ্যান বিভাগের 3rd ইয়ার অনার্স স্টুডেন্টদের ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আমি রিগ্রেশন অ্যানালাইসিস টপিকের উপরে কোর্সের উপরে ক্লাস নিব। আমরা আগে এটার উপরে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস উপরে প্যারামিটার এস্টিমেশন এগুলো আমাদের হয়ে গেছে। মিন ভেরিয়েন্স, আনবায়াসনেস টেস্ট। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকের পরের ক্লাসে যাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের আজকের কোর্স নাম্বার হচ্ছে স্ট্যাট 303, কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা গত ক্লাসগুলোতে আলফা বিটা সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিসের প্যারামিটার আলফা বিটা এস্টিমেশন শিখেছিলাম। রিগ্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে বিটা, আলফা হচ্ছে স্লোপ। তো distribution of regression coefficient. We have already seen that alpha and beta are weighted average of the y's. If we assume that y's are normally distributed by the central limit theorem, it can be shown that both alpha and beta will be normally distributed. আমরা y ভেরিয়েবল x y দুটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। তো y ভেরিয়েবলটা যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয়, y থেকে আমরা x y দুটা ভেরিয়েবল থেকে আমরা আলফা আর বিটা এস্টিমেট করে থাকি। তো y যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমরা দেখব যে আলফা বিটাও নরমালি ডিস্ট্রিবিউটেড। এটা আমরা সেন্ট্রাল লিমিট থিওরেম থেকে আমরা জানি। তো আলফা normally distributed with alpha mean alpha and variance sigma square sum of xi square divided by n into sum of xi minus x bar whole square। অর্থাৎ আলফা এর মিন হচ্ছে আলফা, ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার ইনটু সাম অফ xi স্কয়ার ডিভাইডেড বাই n সামেশন xi minus x bar whole square। এটা আমরা শিখেছি, দেখেছি গত ক্লাসে। একইভাবে আমরা বিটা এর মিন ভেরিয়েন্সও বের করেছিলাম। বিটা এর নরমাল, ওটাও নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন বিটা এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার ডিভাইডেড বাই সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। তাহলে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের ডিস্ট্রিবিউশনটা আমরা দেখলাম যে মিন এবং আলফা এর মিন ভেরিয়েন্স কি এটা আমরা বের করেছি এবং এটা নরমালি ডিস্ট্রিবিউটেড। আমরা সেটা একটু আবার মনে করে নিলাম বা দেখে নিলাম, তোমাদেরও মনে আছে। এখন রিগ্রেশন কোএফিসিয়েন্ট, টেস্ট অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেস্টে চলে যাচ্ছি। যে আমরা কি করি, যে আমাদের যে বিটাকেই আমরা বলি রিগ্রেশন কোএফিসিয়েন্ট। রিগ্রেশন কোএফিসিয়েন্ট একটা হচ্ছে y1x আর একটা হচ্ছে x1y। তা আমরা যখন টেস্ট করব, আমরা টি টেস্ট দিয়ে রিগ্রেশন কোএফিসিয়েন্টটা যাচাই করে থাকি। আমরা নাল হাইপোথিসিস কি ধরি, বিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? আর অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা ধরব বিটা নট ইজ ইকুয়াল টু 0। আমরা দেখেছি যে টি টেস্টকে আমরা এভাবে লিখব, টি ইজ ইকুয়াল টু এস্টিমেটেড বিটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বিটা। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে উইথ টি ডিস্ট্রিবিউশন n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। এভাবে আমরা টি এর ক্যালকুলেটেড ভ্যালু বের করি। ঠিক আছে? এবং আমরা টেবুলেটেড ভ্যালু একটা বের করব, সেটা টি n-2 ডিগ্রিজ অফ ফ্রিডমের টেবিল মানটা বের করব। সেটা 95% আলফা এর মান 0.05 হতে পারে, আবার 0.01 হতে পারে। ইউজুয়ালি আমরা ধরে নিই 95%, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 0.05। এই লেভেল অফ সিগনিফিকেন্সে আমরা টি এর টেবিল ভ্যালুটা দেখি। তাহলে আমরা ধরে নেই যে বিটা ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ সার্টেন ইফেক্টস ইজ নট প্রেজেন্ট।
নাল হাইপোথিসিস আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এখন টি এর ক্যালকুলেটেড মান যদি টেবিল মান অপেক্ষা ছোট হয় তাহলে আমরা বলবো যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আর যদি এবং অল্টারনেটিভ হাইপোথিসিস রিজেক্টেড। তাহলে আর যদি টি এর ক্যালকুলেটেড মানটা টেবিল মান অপেক্ষা বড় হয় তাহলে আমরা বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড আর অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। অর্থাৎ যদি আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড হয় তখন আমরা বলতে পারি যে there is coefficient is significant। আর যদি অ্যাকসেপ্টেড হয় অর্থাৎ ক্যালকুলেটেড ভ্যালুটা টি এর ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টি এর টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে আমরা বলবো যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ নট সিগনিফিকেন্ট। ঠিক আছে, এভাবে আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট করি টি টেস্ট দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম এটা যে কিভাবে রিগ্রেশন কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট করা হয়। আর যদি কনফিডেন্স লিমিট বের করতে বলে বা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে বলা হয় তাহলে আমরা গত ক্লাসে দেখেছি যে বিটা প্লাস মাইনাস টি 0.025, যেহেতু টু টেইল টেস্ট এটা, তো 95% কনফিডেন্স লেভেলে আমরা দেখব টি এর 0.025 এ n-2 ডিগ্রিজ অফ ফ্রিডমে মানটা কি আসছে সেভাবে আমরা, এবং ইনটু স্ট্যান্ডার্ড এরর অফ বিটা, আমরা বিটা এর স্ট্যান্ডার্ড এরর বের করব, সেটাকে বি এর এস্টিমেটেড ভ্যালু এর সাথে বিটা এর এস্টিমেটেড ভ্যালু এর সাথে প্লাস মাইনাস করে আমরা কনফিডেন্স ইন্টারভ্যালটা বের করব। দেন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখতে পারি। গত ক্লাসে আমরা প্রথম দিকের ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম। তাহলে এই এক্সাম্পলে আমরা দেখেছিলাম যে জিপে দেওয়া আছে, ফ্যামিলি ইনকাম দেওয়া আছে। এরর টার্মটা আমরা বের করি এভাবে ওয়াই মাইনাস ওয়াই এর এস্টিমেটেড ভ্যালু। ওয়াই এর এস্টিমেটেড ভ্যালু তোমরা জানো কিভাবে বের করতে হয়। আলফা আর বিটা বের করে ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স। আলফা প্লাস বিটা এক্স অর্থাৎ এক্স এর ভ্যালু বারবার চেঞ্জ হয়ে ওয়াই এস্টিমেটেড ভ্যালু চেঞ্জ হবে, এবং আমাদের যে গিভেন ওয়াইটা আছে এই 4.0 থেকে বা প্রত্যেকটা মান থেকে ওয়াই এর প্রত্যেকটা এস্টিমেটেড ভ্যালু মাইনাস করে আমরা এপসিলন এর মানটা বের করে থাকি। দেন আমরা দেখি সাম অফ এক্স ওয়াই, সাম অফ ওয়াই আই, সাম অফ এক্স আই স্কোয়ার, প্রোডাক্ট অফ এক্স আই ওয়াই আই, সাম অফ এপসিলন স্কোয়ার, এখানে বের করে আমরা বিটা বের করি এটা, আর স্ট্যান্ডার্ড এরর বের করেছি 0.3298। দেন আমরা টি এর ক্যালকুলেটেড মান বের করি এই ফর্মুলাটা দিয়ে। আমরা এটাতে দেখেছি টি ইজ ইকুয়াল টু বিটা বাই স্ট্যান্ডার্ড এরর অফ বিটা উইথ টি n-2 ডিগ্রিজ অফ ফ্রিডম। এই ফর্মুলা দিয়ে আমরা টি এর ক্যালকুলেটেড মানটা বের করে থাকি। স্ট্যান্ডার্ড এরর অফ বিটা বের হয়েছে আমাদের 0.0259। এটার ফর্মুলা তোমরা জানো, আমরা এখানে দেখেছিলাম এই যে ডিস্ট্রিবিউশনটাতে আমরা দেখেছিলাম যে বিটা এর ভেরিয়েন্স হচ্ছে এটা, ভেরিয়েন্সকে স্কয়ার রুট করে আমরা স্ট্যান্ডার্ড এররটা পাবো। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বিটা এর ভেরিয়েন্স বের করি, যেহেতু নরমালি ডিস্ট্রিবিউটেড ওটার মিন বিটা আর ভেরিয়েন্স হচ্ছে এটা, ভেরিয়েন্সকে স্কয়ার রুট করে আমরা স্ট্যান্ডার্ড এরর বের করে সেটা ইউজ করব। তাহলে আমরা এখানে ক্যালকুলেটেড মানটা পেয়েছি কত, 0.0259, এবং 5% লেভেল অফ সিগনিফিকেন্সে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা পেয়েছি। টি 0 টি এর টেবিল ভ্যালুটা আমরা পেয়েছি ডিগ্রিজ অফ ফ্রিডম 6, কারণ আমরা দেখেছি n-2, এখানে 1 2 3 4 5 6 7 8, নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 8, পেয়ার অফ অবজারভেশন অর্থাৎ 8 জোড়া মান আছে এখানে। এখানে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম পেয়েছি n-2 মানে 6। তাহলে টি টেবিলে আমরা যদি 0.025 এ 6 ডিগ্রিজ অফ ফ্রিডমে মানটা বের করি তবে আমরা দেখতে পাচ্ছি যে এটার টেবিল ভ্যালু আসছে 2.0
447 অর্থাৎ ক্যালকুলেটেড মানটা টেবিল মান অপেক্ষা অনেক ছোট, কাজেই আমরা কি বলতে পারি যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড হলে আমরা বলবো যে সিগনিফিকেন্ট নয়, কোএফিসিয়েন্টটা রিগ্রেশন কোএফিসিয়েন্টটা সিগনিফিকেন্ট না। ঠিক আছে, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করলাম। করার পরে তাহলে আমরা ফাইনালি কি বলতে পারি যে we may conclude that the family income of parents has a significant positive effect on GPA obtained by their children. Null hypothesis accepted, আমরা ধরেছিলাম beta is equal to 0, তার মানে significant has a significant positive effect on GPA obtained by their children. এভাবে আমরা বিটা টেস্টটা করতে পারি, টি টেস্ট করতে পারি যে সিগনিফিকেন্সি, এটাকে বলা হচ্ছে যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ সিগনিফিকেন্ট অর নট। দেন আমরা যাচ্ছি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যান্ড গুডনেস অফ ফিট টেস্টে। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সে আমরা কি করব, ভেরিয়েন্সকে দুইটা বা তিনটা ভাগে ভাগ করে নিই, টোটাল ভেরিয়েন্সকে কয়েকটা ভাগে ভাগ করে নিই। তাহলে আমরা দেখি যে সাম অফ এটাকে আমরা বলি টোটাল সাম অফ স্কয়ারস। ওয়াই অবজারভেশন গুলো থেকে ওয়াই বার মাইনাস করে স্কয়ার করে আমরা এটাকে বলছি টোটাল সাম অফ স্কয়ারস। এখন আমরা দেখি যে এই গুডনেস অফ ফিট টেস্ট করার জন্য আমরা কি করছি, আমরা ওয়াই ভেরিয়েশনটাকে এভাবে লিখি আমরা যে ভেরিয়েশন অথবা সাম অফ স্কয়ারস, এটাকে আমরা লিখতে পারি। তারপরে আমরা এটাকে যদি দুই ভাগে ভাগ করি, ওয়াই আই মাইনাস ওয়াই বার, এইটাকে আমরা লিখতে পারি ওয়াই এস্টিমেটেড ভ্যালু, ওয়াই আই এর এস্টিমেটেড ভ্যালু এখানে একবার মাইনাস করেছি, এবার এখানে প্লাস করেছি। ঠিক আছে, তোমরা দেখো এটা যে কিভাবে আমরা টোটাল ভেরিয়েশনটাকে দুইটা ভাগে ভাগ করেছি। ওয়াই আই থেকে এস্টিমেটেড ভ্যালু মাইনাস করি, প্লাস আবার ওয়াই আই এস্টিমেটেড ভ্যালুটা প্লাস মাইনাস ওয়াই বার। ঠিক আছে, দেন আমরা সিম্পল রিগ্রেশন ইকুয়েশনের জন্য আমরা দেখি যে y is equal to alpha plus beta xi plus ei, এটাকে আমরা প্যারামিটার এস্টিমেট করি যে আলফা এন্ড বিটা, ওয়েলেস এস্টিমেটর আমরা যেটাকে বলি। বিটা is equal to sum of product of xy divided by sum of x square, আর আলফা হচ্ছে y বার মাইনাস বিটা x বার। তাহলে এস্টিমেটেড রিগ্রেশন লাইন ইজ y estimated value is equal to alpha plus beta xi। এখন আমরা যেটা আগেও করেছি যে এভাবে ওয়াই আই মাইনাস ওয়াই বার আমরা কি করেছি, ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই বার প্লাস ওয়াই আই মাইনাস ওয়াই বার দুই ভাগে ভাগ করেছি। এখন দেখো ভাগ করলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, ওয়াই আই estimated value minus y bar plus yi minus estimated value plus 2 sum of yi estimated minus y bar yi minus yi estimated। এখন আমরা দেখব যে এই সাম অফ প্রোডাক্টের মানটা 0 আসে কিনা। এটা যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাবো যে এই দুইটা এটা ইজ ইকুয়াল টু এই দুইটা স্কয়ার টার্ম থাকবে। তাহলে দেখো a sum of product of yi estimate minus y bar yi minus y estimate। এখন yi estimated value এর মান আমরা জানি আলফা প্লাস বিটা xi মাইনাস y বার এখানে থাকলো, আমরা এখানে জাস্ট yi estimated value এর মানটা বসিয়েছি, আর কিছু না। দেখো মান বসানোর পরে আমরা পাচ্ছি যে বিটা আলফা এর মান কি, আবার বারবার আমরা শুধু এখন আলফা এর মান আমাদের ছিল ওয়াই বার মাইনাস বিটা এক্স বার, এখন আলফা এর মান বসিয়েছি এখানে, এখানেও আলফা এর
মান বসিয়েছি। ঠিক আছে? মান বসানোর পরে আমরা এখানে কি করেছি দেখো, বিটা xi মাইনাস x বার ইনটু y, এখানে y বার কেটে গিয়েছে। তা আমরা এইটুকু থেকে বিটা কমন নিয়েছি। বিটা কমন নিলে আমাদের থাকবে xi মাইনাস x বার। আর এখানে y বার yi মাইনাস y বার থাকবে। আবার এইটুকু থেকে আমরা আবার মাইনাস বিটা এস্টিমেট কমন নিলে আমরা পাচ্ছি xi মাইনাস x বার। ঠিক আছে? এখন দেখো, পুরোটা থেকে আমি যদি বিটা তো কনস্ট্যান্ট, বিটা বের করে নিয়ে গেলাম, বাইরে নিয়ে গেলাম, তাহলে আমাদের ভিতরে কি থাকবে? এটার সাথেও এটা এই xi মাইনাস x বারের সাথে yi মাইনাস y বার গুণ হবে। আবার xi মাইনাস x বারের সাথে xi মাইনাস x বার গুণ হবে। তাহলে আমরা পাচ্ছি xi মাইনাস x বার ইনটু yi মাইনাস y বার মাইনাস বিটা সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার। ঠিক আছে? এখন আমরা এখানে বিটা এর মান বসালাম। এতক্ষণ আমরা আলফা এর মান বসিয়েছি। এখন দেখো, বিটা বাইরে আছে, ভেতরে প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই। আর এখানে যদি আমি বিটার মানটা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। তাহলে এটা কেটে গেল, কেটে গিয়ে আমাদের শুধু এইটুকু থাকবে। এটা এই সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই। এখানে সাম অফ স্কয়ারস অফ এক্স এবং সাম অফ স্কয়ারস অফ এক্স কেটে গিয়েছে। এখন দেখো, এই দুইটা আবার কেটে গিয়ে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটার প্রোডাক্ট, এই ডেভিয়েশন দুইটার প্রোডাক্ট অর্থাৎ yi এস্টিমেট মাইনাস y বার ইনটু yi এস্টিমেট মাইনাস yi এস্টিমেট, yi মাইনাস y এস্টিমেট, এই দুইটার প্রোডাক্ট টার্ম আলটিমেটলি আমরা কি পেয়েছি? 0। তাহলে দেখো, এটা যদি 0 হয় আমরা কি পাই? আমরা পাচ্ছি সাম অফ স্কয়ারস অফ yi মাইনাস y বার ইজ ইকুয়াল টু, শুধু এই দুইটা স্কয়ার টার্ম থাকবে। এটা তো 0 হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা পরেরটাতে দেখতে পাচ্ছি যে কি পাচ্ছি আমরা? টোটাল সাম অফ স্কয়ারস ইজ ইকুয়াল টু সাম অফ স্কয়ারস অফ ট্রিটমেন্ট প্লাস সাম অফ স্কয়ারস অফ এরর। এখন এই টোটাল সাম অফ স্কয়ার is equal to sum of yi minus y bar whole square is equal to sum of yi minus sum of y square minus sum of yi whole square divided by n। এটাকে ভাঙলে এটা পাওয়া যায়। আর এই যে রিগ্রেশন সাম অফ স্কয়ারস, যেটা y এস্টিমেট মাইনাস y বার হোল স্কয়ার, এখানে আমি যদি আবার মান বসাই, y এস্টিমেটেড ভ্যালু এটা, মান বসালে আমরা আলটিমেটলি কি পাচ্ছি দেখো, yi মাইনাস বিটা, এখানে আবার আলফা এর মান বসিয়েছি। এখানে তোমরা খেয়াল করো, আমরা জাস্ট একটার পর একটা মান বসিয়ে যাচ্ছি। এখানে আমরা ওয়াই এস্টিমেটেড এর মানটা বসিয়েছিলাম, এখন আবার আলফা এর মানটা বসিয়েছি। বসানোর পরে দেখতে পাচ্ছ যে ওয়াই বার কেটে গিয়েছে, বিটা এস্টিমেটেড স্কয়ার আমরা বাইরে নিয়ে আসছি, ভিতরে থাকবে সাম অফ স্কয়ারস অফ এক্স, অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার। তাহলে এটাকে আবার যদি আমি ভেঙে লিখি, তাহলে কি পাচ্ছ দেখো, সাম অফ স্কয়ারস অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার মানে হচ্ছে সাম অফ স্কয়ারস অফ এক্স স্কয়ার মাইনাস সাম অফ স্কয়ারস অফ এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই n, দ্যাট ইজ সাম অফ স্কয়ারস অফ এরর ইজ ইকুয়াল টু টোটাল সাম অফ স্কয়ারস মাইনাস রিগ্রেশন সাম অফ স্কয়ারস। এটা আমরা লিখতে পারি। টোটালটা আমরা কিভাবে বের করতে পারি? টোটালটা বের করেছি, টোটাল সাম অফ স্কয়ারস আমরা এই ফর্মুলা দিয়ে বের করব। ঠিক আছে? আর রিগ্রেশন সাম অফ স্কয়ারস আমরা বের করব লাস্টলি এই ফর্মুলাটা দিয়ে। এখন আমরা আগেও দেখেছি যে আমরা টোটাল সাম অফ স্কয়ারস কে দুই ভাগে ভাগ করেছিলাম, যেটা ছিল একটা রিগ্রেশন সাম অফ স্কয়ারস, একটা হচ্ছে সাম স্কয়ারস অফ এরর। এটা তুমি সাম আর পরে লিখতে পারো, এখানে ই আগে লিখতে পারো, সমস্যা নাই, যেভাবে লেখো।
এভাবে আমরা টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা ভাগে ভাগ করেছি এবং কিভাবে বের করব দুইটার ফর্মুলা আমরা দেখে নিলাম। এখন আমরা যেটা দেখব, এখন আমরা অ্যানোভা টেবিলটা করে ফেলছি। দেখো যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানোভা মানে হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এই ক্ষেত্রে আমরা টেবিলটা দেখো কি কি থাকে, কম্পোনেন্টস, একটা হচ্ছে রিগ্রেশন, আরেকটা হচ্ছে এরর, আরেকটা হচ্ছে টোটাল। তাহলে টোটাল সাম অফ স্কয়ারস কে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, সেই দুইটা হচ্ছে একটা রিগ্রেশন সাম অফ স্কয়ারস, আরেকটা হচ্ছে এরর সাম অফ স্কয়ারস। রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম 1 আর এরর সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2। অ্যাকচুয়ালি 1 হচ্ছে একটা এস্টিমেটেড ভ্যালু, নাম্বার অফ এখানে একটা আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট একটা, সেটা হচ্ছে বিটা, সেই জন্য এটা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1। আবার আমরা বলতে পারি প্যারামিটার দুইটা ছিল k-1, তার মানে 2-1 অর্থাৎ 1। এরর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2, ঠিক আছে, k-1, কে হচ্ছে একটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট, সেই জন্য এখানে n-1 মানে 2। আর টোটাল সাম অফ স্কয়ারস, টোটাল অবজারভেশন, পেয়ার অফ অবজারভেশন ছিল আমাদের n সংখ্যক, টোটাল সাম অফ স্কয়ারস এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-1। এখন এই সাম অফ স্কয়ারস কে আমরা যদি ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি মিন সাম অফ স্কয়ারস। এটা হচ্ছে রিগ্রেশন মিন সাম অফ স্কয়ারস, এটা হচ্ছে এরর মিন সাম অফ স্কয়ারস। এটার এরর সাম অফ স্কয়ারস কে n-2 অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করে আমরা পেয়েছি এরর মিন সাম অফ স্কয়ারস, আর রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে 1 দিয়ে ভাগ করে আমরা পেয়েছি রিগ্রেশন মিন সাম অফ স্কয়ারস। এখন এফ ক্যালকুলেটেড ভ্যালুটা কি তোমরা সেটা ভালো করেই জানো, সেটা হচ্ছে এই যে মিন সাম অফ রিগ্রেশন মিন সাম অফ স্কয়ারস কে এরর মিন সাম অফ স্কয়ার দিয়ে আমরা ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে এফ এর ক্যালকুলেটেড মান, এফ স্ট্যাটিস্টিক। এটার আমরা টেবিল ভ্যালু দেখব কোথায়, f1 এবং n-2 ডিগ্রিজ অফ ফ্রিডমে এফ এর টেবিল মানটা দেখব, এবং এটা আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে দেখব। যদি কিছু 1%এও দেখতে পারি আমরা, এবং 5% 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে গেলে আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্সে দেখব, এবং এটা আমরা টেবিল ভ্যালু যে দেখব সেখানে 0.05 এ এফ এর দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, একটা হচ্ছে রো ওয়াইজ, একটা কলাম ওয়াইজ। আমরা একটা 1 দেখব আর একটা n-2 এর জন্য। রো ওয়াইজ যেটা দেখব 1 আর কলামে আমরা দেখব n-2, ঠিক আছে। দেখে আমরা এফ এর টেবিল মানটা বের করব, এবং এরপরে আমরা কি কম্পেয়ার করব যে আমাদের রিগ্রেশন কোএফিশিয়েন্ট টেবিল ভ্যালুর চেয়ে যদি কম, ক্যালকুলেটেড ভ্যালুটা যদি টেবিল ভ্যালুর চেয়ে কম হয়, তাহলে আমরা বলবো যে এর নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ রিজেক্টেড। যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়, তখন আমরা কি বলবো যে রিগ্রেশন ইজ ইনসিগনিফিকেন্ট, অ্যাকসেপ্টেড হলে ইনসিগনিফিকেন্ট। আর যদি রিজেক্টেড হয়, তাহলে আমরা বলবো দেয়ার ইজ রিগ্রেশন ইজ সিগনিফিকেন্ট। আমরা ধরে নেই যে বিটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ রিগ্রেশন ইজ নট সিগনিফিকেন্ট। এখানে কথায় লেখা আছে যে আমরা ইনওয়ার্ডস our null hypothesis is that the overall regression is not significant, ঠিক আছে, আমরা ধরে নেই that is insignificant, আর অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নেই যে সিগনিফিকেন্ট। তাহলে আমাদের যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয়, তখন আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করা মানেই হচ্ছে রিগ্রেশন ইজ নট সিগনিফিকেন্ট, আর রিজেকশন হলে আমরা বলি রিগ্রেশন ইজ সিগনিফিকেন্ট। এভাবে আমরা অ্যানোভা টেবিলের মাধ্যমে রিগ্রেশন অ্যানালাইসিস করে থাকি। সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের জন্য অ্যানোভা টেবিল হচ্ছে এটা। তোমরা আবারও একটু দেখে নাও
এখানে কি কি থাকবে? কম্পোনেন্টস থাকবে, সাম অফ স্কয়ারস থাকবে, ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, মিন সাম অফ স্কয়ারস, এফ স্ট্যাটিস্টিক দুইটা থাকবে। একটা ক্যালকুলেটেড মান, এপাশে আরেকটা কলাম করে তোমরা টেবিল ভ্যালুটা দেখাতে পারো, এফ এর টেবিল মানটা। এখানে আবার এটারও একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা আগের যেটা দিয়ে করলাম সেই টেবিলটাই এখানে আমরা আবার দেখিয়েছি। যে এখানে আমাদের সাম অফ স্কয়ারস অফ এক্স আসছে 162, ওই ডাটা থেকে এই টেবিলটা আমরা আবার একটু দেখে আসি, যেটা থেকে আমরা এই ম্যাথটা করব, এই টেবিল থেকেই আমরা এগুলো বের করেছি। ঠিক আছে, যে সাম অফ স্কয়ারস অফ এক্স 162, সাম অফ স্কয়ারস অফ ওয়াই 3, বিটা এস্টিমেটেড ভ্যালু আসছে আমাদের এটা, আর স্কয়ার আসছে 0.782। এখন আমাদের যে সাম অফ স্কয়ারস এর মানগুলো এখানে বসিয়েছি, এরর সাম অফ স্কয়ারস তো আমরা জানি, টোটালটা থেকে যদি আমি রিগ্রেশনটা বিয়োগ করি তাহলে এরর সাম অফ স্কয়ার পাবো। আমাদের টোটাল সাম অফ স্কয়ারস ছিল 3। তারপরে রিগ্রেশন সাম অফ স্কয়ারস আসছে আমাদের 2.347। হ্যাঁ, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম 1, ডিগ্রিজ অফ ফ্রিডম 6, এটাকে এটা দিয়ে ভাগ করে আমরা পেয়েছি এটা। তোমাদের একটু ম্যাথমেটিক্যাল একটা এক্সাম্পল, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, পুরোটাই করবে, করে এই যে এফ এর ক্যালকুলেটেড মান আসছে এইটা। এখন দেখো এখানে কিভাবে, এই যে টোটাল সাম অফ স্কয়ারস আসছে আমাদের 3, রিগ্রেশন মিন স্কয়ার আরএসএস is equal to 162 into 0.123 whole square is equal to 2.347। এরর সাম অফ স্কয়ার হচ্ছে টোটাল থেকে রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে মাইনাস করা হয়েছে। এখন রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর রিগ্রেশন মিন স্কয়ার একই জিনিস, কারণ এটা ডিগ্রিজ অফ ফ্রিডমটা হচ্ছে 1, 1 দিয়ে আমরা যদি এই রিগ্রেশন সাম অফ স্কয়ারস কে ভাগ করি তাহলে এটাই থাকে। এই জন্য রিগ্রেশন সাম অফ স্কয়ারস আর রিগ্রেশন মিন স্কয়ার এখানে একই আসছে। এবং এখানে দেখো এরর সাম অফ স্কয়ারস বের করা হয়েছে, এরর মিন স্কয়ার বের করা হয়েছে, ক্যালকুলেটেড এফ। ঠিক আছে, তাহলে আরএমএস ডিভাইডেড বাই ইএমএস মানটা আসছে 21.57, আর ক্যালকুলেটেড টেবুলেটেড এফ আসছে 5.99। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটেড এফটা টেবুলেটেড এফ এর চেয়ে অনেক বড়। অর্থাৎ যদি ক্যালকুলেটেড মানটা, আমরা আগেও বলেছি, ক্যালকুলেটেড মানটা যদি টেবিল মানের চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে হচ্ছে ওভারঅল রিগ্রেশন ইজ সিগনিফিকেন্ট। আমরা ধরে নেই রিগ্রেশন ইজ ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল টু 0। বিটা ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট। তো আমাদের যদি রেজাল্টে এটা আসে যে ক্যালকুলেটেড মানটা টেবিল মানের চেয়ে বড়, তখন আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করি এবং তখন আমরা বলি যে এটা হচ্ছে significant, overall regression is significant, that is Euler's regression line is adequately fits the data। অর্থাৎ যদি significant হয় তখন Euler's regression line adequately fits the data। তো আমরা রিগ্রেশন অ্যানালাইসিসের অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স মেথডটা দেখলাম। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স মেথডে কিভাবে রিগ্রেশন মডেলটা অ্যানালাইসিস করা যায় এবং গুডনেস অফ ফিট টেস্ট করা হয় সেটা আমরা দেখলাম। এটাকে গুডনেস অফ ফিট টেস্ট বলা হচ্ছে কারণ এখানে কিন্তু কাই স্কয়ারও আছে। কাই স্কয়ার মানে হচ্ছে সাম অফ স্কয়ারস কে যদি ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করি তাহলে সেটা কাই স্কয়ার। এখানেও কাই স্কয়ার দুইটা, একটা আরএসএস ডিভাইডেড বাই 1 আর একটা ইএসএস ডিভাইডেড বাই n-2।
দুইটা রেশিও আবার এফ টেস্ট। দুইটা কাই স্কয়ারকে আমরা যদি যার যার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করে সেটা রেশিও নেই, সেটাকে আমরা বলি যে সেটাকে আমরা বলি এফ টেস্ট। তাহলে আমরা কাই স্কয়ার থেকে আমরা কিন্তু এফ টেস্ট পাই, সেজন্য এটাকে গুডনেস অফ ফিট টেস্ট বলা হচ্ছে। তাহলে আমরা দেখি যে কিভাবে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবিলের মাধ্যমে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি। তোমরা দেখো রিগ্রেশন সাম অফ স্কয়ারস এর ফর্মুলা ছিল বিটা স্কয়ার ইনটু সাম অফ xi মাইনাস সাম অফ xi হোল স্কয়ার বাই m। তাহলে আমরা বিটা এস্টিমেটেড ভ্যালুকে স্কয়ার করে সাম অফ স্কয়ারস এর সাথে গুণ করে আমরা পেয়েছিলাম রিগ্রেশন সাম অফ স্কয়ারস। ঠিক আছে, তাহলে আমরা আজকে যা যা দেখলাম তোমরা বুঝবে নিশ্চয়ই, তবে তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা আইটেম। আজকে যেটুকু করালাম তোমরা এটা ম্যাথমেটিক্যালি প্র্যাকটিস করবে। আমার তো ডাটা দেয়া আছে, আজকে এখান থেকে শুরু করেছিলাম ভেরিয়েন্স, আলফার ভেরিয়েন্স, বিটার ভেরিয়েন্স এভাবে ফর্মুলা দিয়ে বের করা যায়। বের করে আমরা টি টেস্ট করলাম এবং পরবর্তীতে কিন্তু আমরা এটা করে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেস্টও করে ফেললাম। এবং কিভাবে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর জন্য আমরা টোটাল সাম অফ স্কয়ারস কে দুইটা ভাগে ভাগ করেছিলাম, ভাগ করে সেটাকে আবার আমরা দেখালাম যে কিভাবে TSS is equal total sum of squares is equal to RSS plus error sum of squares, রিভিশন সাম অফ স্কয়ারস এবং এরর সাম অফ স্কয়ারস। তারপরে তোমরা দেখো এই একইভাবে আমরা এই টেবিলটা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবিলটা করেছি। আর এখানে আমরা বিটা এস্টিমেট করেছিলাম 0.12037 এবং এই বিটা স্কয়ার দিয়ে আমরা সাম অফ স্কয়ারস কে গুণ করে আমরা পেয়েছিলাম এই যে বিটা স্কয়ার দিয়ে সাম অফ স্কয়ারস অফ এক্স কে গুণ করে আমরা রিগ্রেশন সাম অফ স্কয়ারস বের করেছি এবং টোটাল সাম অফ স্কয়ারস থেকে রিগ্রেশন সাম অফ স্কয়ারস বিয়োগ করে আমরা পেয়েছি এরর সাম অফ স্কয়ারস। এখন আমরা আজকে কিন্তু এই একসাথে একটা প্র্যাকটিক্যালও আমাদের দুইটা প্র্যাকটিক্যাল হয়ে গেল। তোমরা কিন্তু বাসায় এই দুইটা প্র্যাকটিক্যাল নিজেরা প্র্যাকটিস করে অ্যানোভা টেবিল তৈরি করবে এবং টি টেবিল, এফ টেবিল এগুলো থেকে তোমাদের প্রত্যেকটা রেজাল্ট দেওয়া আছে, এই অনুযায়ী তোমরা এই রেজাল্ট দেখবা যে রেজাল্ট যেহেতু দেয়া আছে তোমাদের মিলাতে, রেজাল্ট মিলাতে কোনো সমস্যা হবে না। টেবিল ভ্যালু দেয়া আছে, টি টেবিল দেখে এই মানটা বের করবা। এখানে বিটা এস্টিমেট ভ্যালু দেয়া আছে, বের করে দেয়া আছে, তোমরা নিজেরা বের করে দেখবা এটা তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, না হলে তো এইগুলো পরে যখন আবার প্র্যাকটিক্যাল করতে যাবে আবার নতুন করে তোমার এই ফর্মুলা গুলো, এই ওয়েগুলো আবার দেখতে হবে। সেজন্য আমরা বারবার বলছি যে তোমরা প্র্যাকটিস করো এবং এই ডাটা দিয়ে আজকে যে দুইটা আমরা করলাম, যে দুইটা টেস্ট দেখলাম টি টেস্ট এবং এফ টেস্ট, এখানে এই দুইটা টেস্টে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো, না হলে কিন্তু এটা আবার করতে গেলে তোমাদের পরে অনেক ঝামেলা হবে বা মনে থাকবে না কিভাবে আসলো, এই টেস্টগুলো কিভাবে করব। এটা কোনো কঠিন বিষয় নয়, তোমরা যদি একটু নিজেরা এখনই প্র্যাকটিস করো তাহলে তোমরা দেখবা। এবং এখানে দেখো এখানে আরেকটা কনক্লুশন দিয়ে দিছে তোমাদের যে আমরা যে এফ এর টেবিল ভ্যালুটা পেয়েছিলাম, টি এর টেবিল ভ্যালুকে কিন্তু স্কয়ার করে আমরা আবার এফ এর টেবিল ভ্যালুটা পেয়েছি। কারণ কিভাবে এটা মিলে গেল আমাদের একটা সুন্দর একটা জিনিস, তাই না? এটা কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। এখানে তোমাদের একটু দেখালাম জিনিসটা যে টি টেবিলের স্কয়ার ভ্যালু যেটা ছিল 0.05 এ 5 ডিগ্রিজ অফ ফ্রিডম এর টি এর যে ভ্যালুটা ছিল সেটা স্কয়ার ভ্যালু যেটা, আর আমাদের এফ এর যে টেবিল ভ্যালু 5.99 সেম। তার মানে ক্যালকুলেশনটা একদম পারফেক্ট। সেজন্য তোমরা এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেট করে দেখবা যে তোমাদের এই প্রবলেম গুলো সলভ করতে পারো কিনা। সে তাহলেই তোমরা এই বিষয়ে মোটামুটি আয়ত্তে এসে যাবে যে
রিগ্রেশন অ্যানালাইসিসে অ্যানোভা টেবিল করা এবং রিগ্রেশন কোএফিসিয়েন্টের সিগনিফিকেন্সি টেস্ট করা। তাহলে আজকে আমরা এ পর্যন্তই। সবাই ভালো থাকো। রিগ্রেশন অ্যানালাইসিসের বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো এবং নিজেদের আয়ত্তে নিয়ে ফেলো। পরবর্তী ক্লাসে আমাদের সাথে আবার দেখা হবে। আজকে এটুকুই। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।